জনাব আব্দুল্লাহ আল হারুন, আপনি শুনছিলেন আমাদের আলোচনা, যে মন্তব্যটি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, যে কোন কোন রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের আলোচনায় গিয়ে ফাঁদে পড়েছেন। আপনার মন্তব্য কি এই প্রেক্ষিতে? আসলে কি দলগুলো শেষ পর্যন্ত ফাঁদে পড়লেন ঐকমত্যের জায়গাতে? আমি প্রথমেই এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি রাজনীতিতে আমি ফাঁদ শব্দটা ইউজ করতে চাই না, কারণ এটা নৈতিকতার প্রশ্ন। যেমন ফাঁদ বলতে আমরা বলি যেমন কোনো ক্রিমিনালকে ধরার জন্য পুলিশ ফাঁদ পাতে, তো যেহেতু রাজনীতি সাধারণ জনগণকে নিয়ে, সেখানে ফাঁদ শব্দ এটি ইউজ না করে হয়তো ধরেন এটা হচ্ছে যে তাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়তো তারা কিছু করতে পারে। তো আমরা দেখেছি যে যেহেতু 15.5 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এবং সরকারকে হটানোর জন্য বাংলাদেশে ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সহ প্রায় 64টা দল যে আন্দোলন করেছে 15.5 বছর, এবং ওই আন্দোলনের ফলশ্রুতিতেই কিন্তু এই একটা গণঅভ্যুত্থান হয়েছিল, যেখানে সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং শ্রমিক থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত দিনমজুর সবাই এখানে পার্টিসিপেট করেছিল। এইদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, কারণ আপনি জানেন যে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, এখানে তো কোনো দলের কোনো আন্দোলনের পরিসমাপ্তি ছিল না সরকার পতনটা, এখানে সাধারণ সকল জনগণের একটা সংশ্লিষ্টতা ছিল, এবং সবার একটা আলাদা আশা আকাঙ্ক্ষা থাকে। সেই আলাদা আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু একটা নিরপেক্ষ ব্যক্তি হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য ডক্টর ইউনূসকে প্রধান করে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন করেছে, সেটার মূল উদ্দেশ্য ছিল যে আমার একটা ধারণা থাকতে পারে কিভাবে আমি দেশের জন্য কাজ করব, আপনার একটা ধারণা থাকতে পারে। তো সবার যে ভালো ধারণাগুলি আছে এগুলিকে কনসোলিডেট করে একটা প্রত্যাশিত একটা আইন করা, যেটা হয়তো ধরেন জামাত যদি ক্ষমতা আসে হয়তো করবে না, কিছু আছে যেটা বিএনপি আসলে হয়তো বিএনপি করতে চাইবে না, সেজন্য কমন প্রত্যাশাগুলিকে একসঙ্গে করে এটা বাস্তবায়ন করা। এখন আমরা দেখেছি যে আমি নিজেও কয়েকটা কমিশনের মিটিংয়ে, প্রথম হলো সংস্কার কমিশন এবং পরে জাতীয় ঐক্যমত কমিশনে আমি পার্টিসিপেট করেছি। প্রথম আমি একটা কথা বলতে চাই, সেটা হলো জাতীয় ঐক্যমত কমিশন, মানে এখানে কিন্তু ঐক্যমত, অনৈক্যের এখানে কোনো কিছু আসার কথা না। কিন্তু অপ্রত্যাশিতভাবে আমরা দেখেছি যে যখন 17ই অক্টোবরে যে সবার সম্মুখে একটা অনুষ্ঠান করে এই একটা অঙ্গীকারনামা সই করা হয়েছিল, সেখানে আমিও ছিলাম। তো আমি যখন ওইখানে দেখলাম যে অঙ্গীকারনামাগুলি প্রতিটা দলকে আলাদা আলাদা দিচ্ছে, তখন আমার একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল। একটা সন্দেহ থেকে আমি আমার পাশের জনকে বলতেছিলাম যে এখানে আলাদা আলাদা কেন অঙ্গীকারনামা হচ্ছে? আমরা তো সাধারণত যেসব অঙ্গীকার হয় বা ডিড হয় সেগুলি আমরা একটা শিটের মধ্যে সব কিছু লেখা থাকে, সেখানে 2-3 পক্ষ যত পক্ষই সব পক্ষেরই সই থাকে। আমি তাকে বলতেছিলাম আমার পাশের জনকে যে যেহেতু এটা আলাদা আলাদা হচ্ছে, যদি মেইন পেপারসটা সেটা পরিবর্তন হইলে তো আর কেউ ধরতে পারবে না। তো আলটিমেটলি কিন্তু সেটাই হয়েছে। কার কাছে কোন অংশটি ছিল? সেটা হচ্ছে স্বাক্ষর করার জন্য প্রতিটা দলকে একটা শীট দেওয়া হয়েছিল, যেটা ছিল অঙ্গীকারনামা। ওইখানে ধরেন সভাপতি, সেক্রেটারি সই করেছিল। কিন্তু মূল যে জুলাই জাতীয় সনদ, সেটা কিন্তু সরকারের হাতে ছিল, এবং যেটা ওইখানে প্রিপেয়ার আগে যে কমনলি সবার কনসেন্ট নিয়ে যেটা করা হয়েছিল, আমরা দেখলাম যে অঙ্গীকারনামা সই করার পরে ওইটা চেঞ্জ হয়েছে। তো এখন যেহেতু ঐক্যমত কমিশন, তাদের তো ডিউটি হলো যেসব ইস্যুতে সবার ঐক্যমত আছে সেগুলিকে এখানে প্রসিড করা। যেটা ঐক্যমত আসে নাই, যেটা আমার মধ্যে হয়তো মতানৈক্য থাকতে পারে, সেটা তো আর এখানে আসবে না, কারণ আপনার নামই হচ্ছে ঐক্যমত কমিশন। আপনি একটা সব দলের ঐক্যমতটাকে যেটার মধ্যে সবার কনসেন্ট থাকবে সেটাকে কনসোলিডেট করা। এখন আমরা দেখলাম যে এখানে অনেক কিছু বাদ পড়েছে। তো সেটা নিয়ে হয়তো এখন শামীম পাটোয়ারি বলছে যে এটা ফাঁদে ফেলছে, তবে আমি এটাকে রাজনৈতিক ইয়েতে আমি ফাঁদ ইউজ করতে চাই না। যেমন এখানে সংবিধানের 4 ক, তারপরে হচ্ছে 150 2 পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল, যেটা হলো যেমন 4 কতে ছিল শেখ মুজিবের ছবি টাঙ্গানো, এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে যেগুলি এদের দলগুলির কোনো কনসেপ্ট না নিয়েই সরকার এটা পরিবর্তন করেছে বা বাতিল করেছে। এইটা একটা ধরেন অনৈতিকতা হইতে পারে।
যেহেতু এটা কিন্তু সনদ স্বাক্ষরের পরে যে পরিস্থিতি এখন বিরাজ করছে তাতে কি এক ধরনের সংকটকালীন সময় যাচ্ছে আপনি মনে করেন? রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ এবং বাদানুবাদ চলছে তাতে আসলে জুলাই সনদের আলটিমেট পরিস্থিতিটা কি আপনার কি মনে হচ্ছে? এখন একটা সংকট তো যাচ্ছে রাজনৈতিকভাবে, যেহেতু আমাদের ধরেন সাধারণত যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হয় সেটা হয় 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হয়। তা আমরা যখন দেখছি সেটা একটা অভ্যুত্থানের পরে একটা ম্যাচ আকার হয়েছে, তা আমরা চাচ্ছিলাম যে এইটা একটু স্তীমিত করে একটা স্থিতিশীলতা আসার পরে যেন নির্বাচন হয়। এবং যেহেতু নতুন সরকার, এখানে তো কারো তো কোনো প্রিপারেশন নাই, অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে গেছে, পুলিশ প্রশাসন নাই, সুতরাং এগুলিকে একটা মিনিমাইজ ইয়েতে এনে তারপর যেন নির্বাচনটা দেয় এবং সেই নির্বাচনে মানুষ যেন স্থিতিশীল অবস্থায় নির্বাচনটা সেই হবে। জায়গাটাতে এক ধরনের সংকট আপনি দেখতে পাচ্ছেন। সংকট একটা ধন্যবাদ। আমন্ত্রণ আরো একবার সবাইকে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ টেবিল টকে। আমরা আলোচনা করছিলাম যে কে কার ফাঁদে, সেই প্রসঙ্গ নিয়ে। এই প্রসঙ্গে আরো একটি মন্তব্যের উল্লেখ করি। জনাব আব্দুল্লাহ আল হারুন, আপনাকে জিজ্ঞেস করছি যে এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এখন বড় দুটি দলের মধ্যে জুলাই সনদ একটা ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গেছে। আপনার কাছে আমার প্রশ্ন যে জুলাই সনদ দর কষাকষির এই মন্তব্য তো আমরা শুনলামই, যে নির্বাচনের আগে নানান ধরনের দর কষাকষি, এটি কি আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ? সঙ্গে আরেকটি ছোট প্রশ্ন, যে দলগুলো প্রধান তিনটি দল এই মুহূর্তে আছে, একটি দল নেই, সেটি তো তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ। ছোট যে দলগুলো সঙ্গে থাকে বা আপনার দলও, আপনাদের ভূমিকা রাজনীতিতে আসলে কি নির্বাচনের আগে একটা জোট গঠনেই সীমাবদ্ধ, নাকি আদর্শগত কোন ভূমিকাটা ছোট দলগুলোর হয়? এই মুহূর্তে তাদের ভূমিকাটা কি এই দর কষাকষিতে? আমাদের তো ছোট দলগুলির একটা আদর্শ থাকে এবং আমাদের যে আদর্শের সঙ্গে যেসব বড় দলের সঙ্গে যদি আমাদের মিল পাওয়া যায় তখন আমরা আদর্শ ভিত্তিকই আমরা কিন্তু জোট করে থাকি আর কি। তো সাধারণত যেহেতু আগের আমরা নির্বাচন গুলিতে দেখেছিলাম বাংলাদেশের দুইটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তো তখন আওয়ামী লীগ এবং বিএনপিকে বেস করেই কিন্তু জোটগুলি হতো। এখন যেহেতু আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগের এখন ওই পরিস্থিতিও নাই, যদি ধরেন এখন আওয়ামী লীগও থাকতো, গত 15.5 বছর ওরা যে দুঃশাসন চালিয়েছে আমার মনে হয় না তারা জোট করার মতো অবস্থায় থাকতো। এখন বিএনপি একটা বড় দল, সবাই বিএনপির উপর প্রত্যাশা করে যে, এবং সবাই বিএনপির কাছে যেতে চায়, কারণ বিএনপি যেহেতু জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে, জিয়া রহমানের উপর মানুষের একটা ফেথ আছে। আমি ব্যক্তিগতভাবে আমিও জিয়া রহমানের আদর্শের জন্য রাজনীতিতে আসি, ওই আদর্শটাকে ফলো করে। তো সুতরাং সবাই বিএনপির সঙ্গে রাজনীতি করতে চায়, তাদের সঙ্গে জোটে আসতে চায়। সেক্ষেত্রে আপনার দলের পার্থক্যটি কোথায় আদর্শগত জাতীয়তাবাদী দলের সঙ্গে? আদর্শ হচ্ছে, এটা হলো আমি মূল আদর্শের কথা বলেছি। এখন আমাদেরগুলি তো প্রত্যেকটা দলের একটা এজেন্ডা থাকে। আপনি এই ধরেন এই যে এখন যে এই সংস্কার কমিশন, যেটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন, আপনি দেখবেন যে এখানে সব দল কিন্তু ঐক্যমত কমিশন কেন করা হয়েছে? ধরেন আপনার দলের একটা আদর্শ আছে, আমার একটা আদর্শ আছে, কিন্তু জনগণের যে চাওয়াগুলি, দেশের জন্য যে কাজগুলি করা উচিত, সেইগুলিকে ওনারা একটা এজেন্ডা আকারে আইনে আমাদের সবগুলি দলের মতামত নিয়ে যেটা কমন সেটাকে তারা ঐক্যমত করে আইনগতভাবে যেগুলি করার, সংবিধান সংশোধন বা আইন সংশোধন, সেটা করার জন্য ওনারা এই সংস্কার কমিশনটা করেছে। তো ওইভাবে আমাদেরও একটা আদর্শ আছে। এখন ধরেন কেউ যদি ধরেন ভালো একটা লোক থাকে, তার আদর্শ তো ফলো করতে হয়, কারণ সবাই তো, আপনি যদি দেখেন যে সবগুলি দলের কিন্তু কমন কিছু আদর্শ আছে, কিছু আনকমন আদর্শ আছে, নিজস্ব আদর্শ। তো আমাদেরও কিছু আনকমন আদর্শ আছে, যে কিভাবে দেশটাকে আমরা, যেমন ইন্ডিয়ারকে বেস করে কিন্তু গত 15.5 বছর কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করেছে। আমরা এসব লেজর ভিত্তিক রাজনীতি না করে আমরা চাই যে আমরা স্বনির্ভর হওয়ার জন্য এবং বাংলাদেশকে কিভাবে আমরা উন্নত দেশে পরিণত করতে পারি, সেই চেষ্টাই হচ্ছে আমাদের মূল আদর্শ। তো আমরা এখন ছোট দল হিসেবে যদি আমরা নিজেরা না করতে পারি, আমরা বড় দলকে প্রেশার করতে পারবো। আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চাই। জি ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ আরেকবার সবাইকে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ টেবিল টকে। যে প্রশ্নটি রেখে আমি গিয়েছিলাম বিরতিতে, জনাব আব্দুল্লাহ আল হারুন, যে যাদের ন্যূনতম ইনভলভমেন্ট ছিল পরপর গত 3টি নির্বাচনে, তাদের কাউকেই কোনো ধরনের নির্বাচনী দায়িত্বে রাখা হবে না। এটি কি আপনার মনে হয় যে আমলাতান্ত্রিক বিভাজন তৈরি করবে? এবং অনেকেই আমরা শুনতে পাচ্ছি যে ইতোমধ্যে অনেক কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনেই অনীহা প্রকাশ করছেন ঝামেলার ভয়ে। কি পরিস্থিতি হবে যদি নির্বাচন সামনে হয়?
যদি এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয় আমার মনে হচ্ছে যে ঠিক ওয়াইজ হবে না, কারণ এখানে যেটা বিবেচনা করতে হবে যে যেহেতু গত 15.5 বছরে অনেক সরকারি কর্মকর্তা ধরেন তারা আওয়ামী লীগ হওয়াতে বা ছাত্রলীগ হওয়াতে যুবলীগ হওয়াতে চাকরি পেয়েছে, এবং আমরা দেখেছি যে যে আপনার মাদারীপুর, তারপরে শেখ হাসিনা যে বাড়ি ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, এসব আশেপাশের ডিস্ট্রিক্টের লোকজনই বেশি চাকরি পেয়েছে। এখন আইডেন্টিফাই করতে হবে তারা কারা আওয়ামী লীগের সঙ্গে খুব ইনভলভ, এবং যে অনৈতিকগুলি কাজগুলি হয়েছিল তারা এর সঙ্গে কারা ইনভলভ ছিল, কারা উৎসাহী ছিল। প্রধান কাজ হচ্ছে তাদেরকে উৎসাহিত আইডেন্টিফাই করা। যেমন আমাদের দল থেকে আমরা যখন সরকার পরিবর্তন হওয়ার পরে বলেছিলাম যে প্রতিটা উপজেলা ভিত্তিক একটা লিস্ট করার জন্য কারা আওয়ামী লীগের সন্ত্রাসী আছে, কারা আওয়ামী লীগকে এতদিন পৃষ্ঠপোষকতা করে আসে, যাদের জন্য আওয়ামী লীগ এতদিন ক্ষমতা থাকতে পারছে, এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এদের একটা তালিকা করে সেন্ট্রালে আনা হোক, এবং তাদেরকে রাজনীতি থেকে এবং তাদেরকে আইনগতভাবে যেসব ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক। এখন আপনি যদি এখন সবাইকে যদি ঢালাওভাবে বাদ দেয়, এটা ওয়াইজ হবে না, এই জন্য যে আপনি তো তাহলে অভিজ্ঞ লোকই পাবেন না, কারণ এখন নির্বাচনী কর্মকাণ্ড করার জন্য তো কিছু লোক লাগবে। এখন যেমন এনসিপি এখন যে কথা বলি ইনম্যাচুরিটি, ওরা অনেক কথাই বলতেছে, এখন এই ধরনের লোক এনে যারা অভিজ্ঞতা নেয় তাদেরকে নিয়ে তো যেমন রাজনীতি হবে না, আমলাতন্ত্র হবে না। আমি এখানে আপনাকে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে যেহেতু আমি আমাদের জাতীয়তাবাদী সমমনা জোট এই ইয়ের সঙ্গে ইনভলভ ছিল সংস্কার কমিশনের সঙ্গে, আমরা দেখেছি প্রথম অবস্থা হচ্ছে আমি একটা সংস্কার কমিশনে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা দেখেছি যে 166টা ওরা আমাদের অবজেক্টিভ টাইপের আমাদেরকে একটা দিয়েছে, সাজেশন দিয়েছে এখানে কোনগুলি আমাদের কি মন্তব্য নেওয়ার জন্য। আমি দেখলাম যে যেটা নির্বাচন কমিশন সংস্কারের যে কমিটিটা ছিল, ওরা যে ইয়েগুলি দিয়ে সাজেশনগুলি দিয়েছে, এগুলির মধ্যে ম্যাক্সিমামের মধ্যে লেখা কি যে সংবিধান সংস্কার কমিশনের মতামত দেখুন। তো আমি তখন প্রশ্ন করেছিলাম এই বদিউল আলম সাহেবকে, বদিউল আলম মজুমদারকে, যে আপনি যদি এখানে সংবিধান সংস্কারের কথাই রেফারেন্স দেন নির্বাচন সংস্কারে, তাইলে আপনাদের কাজ কি, আর ওরা যদি আপনাদের কাজই করে দেয় তাহলে ওরা সংবিধান সংস্কার কি করবে? তখন উনি আমাকে বলল যে ভাই এটা প্রিন্টে ছাপানো হয়েছে। এই যে প্রথম থেকে যে কাজগুলো ওরা করেছে, মানে এটা প্রিন্টিং মিস্টেক ছিল তাই বলতে চাচ্ছেন নাকি? এটা ওনাদের বইয়ের মধ্যে আছে, বাট আমাদেরকে যখন রাজনৈতিক দলগুলি পাঠাইছে সেটার মধ্যে ছিল না। তো আমি তখন আমার একটা ছিল যে তখন যে কাজগুলি ওনারা ধরেন এই 6 মাস 1 বছর ধরে করছে, এগুলি বড় জোর 1 মাসের কাজ ছিল। এখনও যেটা হচ্ছে ধরেন আপনি এই যে ভাই বললেন যে ওরা এই প্রোগ্রাম করতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, মিটিং হচ্ছে, এইভাবে দিনগুলি যাচ্ছে, কিন্তু আপনি যদি এখন অ্যানালাইসিস করেন আপনি দেখবেন যে এগুলি খুব কম সময়ে শেষ করার মতো কাজ। কিন্তু এটা কি হলো, এখানে যখন ঐক্যমতে এই ইয়েটা করা হলো, জুলাই সনদটা করা হলো, এখানে অনেকগুলি দল, যেখানে ধরেন ম্যাক্সিমাম দল একটা জিনিস সাপোর্ট করছে, হয়তো 1-2টা দল করে নাই, তখন তাদেরকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট দেওয়া তো হইলো ঐক্যমত না, তাহলে এটাকে হয়তো নোট অফ ডিসেন্ট সহ এটাকে রাখবে, আদারওয়াইজ এইটাকে এখান থেকে অমিট করে ফেলবে, কারণ এটা তো ঐক্যমত হলো না। এখন যে সরকার যে জিনিসটা করছে সেটা হচ্ছে এখন দলগুলির মধ্যে একটা অনৈক্য বা একজনকে সমালোচনা করার জন্য কিছু পয়েন্ট ছেড়ে দিয়েছে। জি জি, ধন্যবাদ আপনাকে।